একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্টিক সরকার, মানে দিন দিন তো হঠাৎ করে একদিনে হয় না, ধারাবাহিকতায় সে যে এই জায়গায় চলে গেছিল। আমরা যদি একটা ঐক্যমত হই, আমরাই তো নির্বাচন করব, এই রাজনৈতিক দলগুলোই তো করবে। যদি আরও কেউ আসতে চায়, ওয়েলকাম, কোনো তো অসুবিধা নাই। আপনি যে ঐক্যমতের কথা বলছেন, এত সবের পরে ঠিক আছে আমি 8 মাসকেও প্রশ্নবিদ্ধ করলাম না, এগুলো বাড়ানোটা মানে কি? এটা এগুলো যে বাচ্চা না, যে অনেক সময় যে নিজেদের একটা লাগাই দিলাম, ওরাই মিলে আসুক, তোমরা কবে চাও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমাদের আলোচনার শিরোনাম ভোট ও জোট। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন পরিচিত মুখ, বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং বাপাশে রয়েছেন আরও একজন পরিচিত মুখ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে সালাম ভাই আপনাকে দিয়ে শুরু করি। আপনি দেখেছেন শিরোনাম ভোট এবং জোট, দুটি পার্ট। আমি ভোট দিয়েই শুরু করছি। সব আলোচনা যেন ভোটের জায়গায় এসে থেমে গিয়েছে, কিন্তু সেই ভোট ডিসেম্বরে কিংবা ডিসেম্বর থেকে শুরু করে জুনে এটি একটি আলোচনা যখন হচ্ছিল, তখন সংস্কার একটি বেশ বড় জায়গা নিয়ে সংস্কার আলোচনা হচ্ছিল, এবং সেই সংস্কার ঐক্যবদ্ধ যে বিষয়গুলো থাকবে, ঐক্যমত পৌঁছবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হলো। এই যে বিএনপি 3 দফা আলোচনা করলো, অন্য দলও ঐক্যমত কমিশনের সাথে আলোচনা হলো, আপনার পর্যবেক্ষণ কি যে আসলে কতটা ঐক্যমতে পৌঁছতে পারলো, কিংবা আর কতটা সময় লাগবে বিষয়গুলো পৌঁছতে? আপনাকে ধন্যবাদ। এবং আমার সাথে বিজ্ঞ রাজনীতিবিদ, কমিউনিস্ট পার্টি জেনারেল সেক্রেটারি প্রিন্স সাহেব, ওনাকে ধন্যবাদ জানাই। এবং আজকের অনুষ্ঠান যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। যখন কোনো কাজ না থাকে তখন খইবাজ এরকম থাকে না, যে দেখেন একটা বিষয় তো পরিষ্কার, যে আমরা 15-17 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, এবং ফ্যাসিবাদকে তাড়ানোর পরে এই সরকারটাকে আমরা এনেছি। কারণটা হলো একটাই, যে আমরা ফ্যাসিবাদ মুক্ত গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটা নির্বাচন চাই, এবং সেই নির্বাচনটাই জন্য মূলত তাদেরকে নিয়ে আসা। সেই নির্বাচনের আগে যতটুকু সংস্কার করা দরকার, এবং সেই সংস্কারের দাবিটা কিন্তু তাদের আগে আমাদের। এই যে আজকে চলমান যে রাষ্ট্রীয় ব্যবস্থা, এটা যে শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়ে গেছে, এই ধ্বংসস্তূপ থেকে এটাকে বের করে আনার জন্য আমরা নিজেরাই বলছি যে সংস্কার করতে হবে। কিন্তু দেখা গেল যে এই সরকার আসার পরে সংস্কার আর নির্বাচনকে এমন একটা অবস্থায় নিয়ে আসলো, যে অ্যাজ ইফ হাসিনা যেরকম বলছে উন্নয়ন চান না নির্বাচন চান, এইরকম। অর্থাৎ সংস্কার আমরা চাই না। এবং এইখানে আরেকটা যেটা বুঝলাম না, যে এটা কি সুকৌশলে নাকি ভুলক্রমে আমি জানি না, যে দেখেন এখানে কোনোভাবেই রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং ছাত্ররা, এটা কিন্তু কোনোভাবে এই সরকারের প্রতিপক্ষ না। এই সরকার, আমরা তো একই পক্ষ, নিশ্চয়ই, তাই না? আন্দোলন করেই তো আমাদের প্রতিপক্ষ হলো ফ্যাসিবাদ, আমরা তাকে খেদাইছি। এবং এখনো বলতেছি যে আমরা পরবর্তী নির্বাচন পর্যন্ত আমাদের মধ্যে যাতে বেসিক কোনো ডিফারেন্স না আসে, সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকা। তো সেই ব্যাপারে সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা তো রাখবে সরকার, তার কথায়, তার আচরণে, তার সব কিছুতে, প্রতিটা স্টেপে যেমন কোনো কিছু করবে না যাতে জনগণের মধ্যে একটা প্রশ্নবোধক কিছু আসতে পারে, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহ আসতে পারে। কিন্তু আমরা কি দেখছি, সেই বিগিনিং থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল, এমন কোনো রাজনৈতিক দল বাদ নাই, প্রতিটা রাজনৈতিক দল বলেছে যে একটা রোড ম্যাপ দরকার। কি রোড ম্যাপ? আমরা বলছি রোড ম্যাপটা আপনি কয়দিন থাকতে চান, কি কি সংস্কার করতে চান, আপনি সেটা একটা স্পেসিফিক একটা রোড ম্যাপ দেন, যে আমরা এই মনে করি যে এই আমার সংস্কার করে দেওয়া দরকার, এটার জন্য এতটুকু সময় লাগতে পারে। সেটা পরবর্তী পর্যায়ে আবার আপনি আলোচনা বলতেও পারেন যে না ঠিক আছে, এটা বলছিলাম আমার সময় বেশি লাগলো বা কি হইলো, সেটা পরের ব্যাপার। কিন্তু এই পর্যন্ত কিন্তু সেই রোড ম্যাপটার দিকেই তারা তাকাইলো না। এবং আরেকটা যেটা সংস্কার, হ্যাঁ ঠিক আছে, বিভিন্ন কমিশন করছে, আমরাও ওয়েলকাম করছি, আমরা তো মানা করি না, আমরা বলছি ঠিক আছে করেন। কিন্তু আমরা যে বিএনপির পক্ষ থেকে বা আন্দোলনকারী দলগুলোর পক্ষ থেকে যে 31 দফা দিলাম, সেই 31 দফাতে এখন পর্যন্ত সে পাতাই উল্টায় দেখলো না, তাই না? আজকে আমি মাই টিভিতে এখানে আসছি, আমি কথা বলবো, এইখানে সেটিং তো আপনারা করে রাখছেন,
নিশ্চয়ই, তাই না? তো রাজনীতিটা, ওনারা রাজনীতিটাকে সংশোধন করতে চায়, রাজনৈতিক দলগুলোকে পরিচ্ছন্ন করতে চায়, কিন্তু হোল রাষ্ট্রই তো আজকে অপরিচ্ছন্ন হয়ে গেছে। জি সালাম ভাই, এখানে আমাদের একটু আমরা বুঝতে চাই, সেটি হচ্ছে যে আপনারা যে প্রস্তাবনাগুলো দিয়েছেন সব রাজনৈতিক দলগুলো, যেই বিষয়গুলো আপনারা ঐক্যমত্যে পৌঁছাবেন, সেটি আসলে বাস্তবায়ন কি করে হবে? সেটি কি গণভোটের মাধ্যমে, নাকি অধ্যাদেশ জারি করে, নাকি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করতে হবে? না না, ন্যাচারালি পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। আমরা যদি একটা ঐক্যমত হই, আমরাই তো নির্বাচন করব, এই রাজনৈতিক দলগুলোই তো করবে। যদি আরও কেউ আসতে চায়, ওয়েলকাম, কোনো তো অসুবিধা নাই। জনগণের ম্যান্ডেট নিয়ে যারা সরকারে যাবে, আমরা যদি একটা ঐক্যমত হই যে আমরা এই ব্যবস্থাটাকে মেনে নিলাম, এই ব্যবস্থাটাকে মেনে আমরা পার্লামেন্টে সেটাকে অ্যাপ্রুভ করব, তো সেখানে তো সেটা কোনো সমস্যা নাই, তাই না? তো ঐক্যমতের ব্যাপারে কিন্তু আমি বুঝি না, এখানে আমার দলও গেছে, এখানে প্রিন্স সাহেবও যায়, আমি বুঝি না যে একটা প্রশ্নের মধ্যে যে বাংলাদেশের নাম পরিবর্তনের পর্যন্ত প্রশ্ন থাকে। হাউ কাম? এটা কিভাবে ভাই? আমি তো একটা একটা যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করছি, আর আমার সাথে বাংকারে রক্ত দিছে, মারা গেছে। আজকে সেটা একটা প্রশ্ন হইতে পারে স্বাধীন বাংলাদেশে? না সালাম ভাই, সেটি তো বাংলাদেশ, এই বাংলাদেশ নামটা তো পরিবর্তন করার কথা বলে। তাহলে কোনটা সম্ভবত গণপ্রজাতন্ত্রী, সেটা কি প্রজাতন্ত্র হবে নাকি জনপ্রজাতন্ত্র, এরকম একটি বিষয় বোধহয় ছিল। তাহলে আমি এটা কনফিউজ। জি, সেই আলোচনাও তো অপ্রয়োজনীয়। জি প্রিন্স ভাই, আপনার কাছে ফিরি। সেটি হচ্ছে যে এখন পর্যন্ত যদিও এনসিপি বলেন বা অন্যান্যরা বলেন যে সংস্কার ছাড়া নির্বাচন নয়, আবার অন্যান্য আজকে যেমন বেশ কয়েকটি ইসলামী দলের প্রোগ্রাম হয়েছে বা বিভিন্ন 4টি দলের সাথে 4টি দলের মিটিং হয়েছে, তারা বলেছে যে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন, এক্ষেত্রে কোনো আপত্তি নেই। তাহলে কোন জায়গাটায় বিরোধ? আপনাদের রাজনীতি দলের মধ্যে কি কোনো মৌলিক কোনো জায়গায় বিরোধ এখনো আছে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, যেটি নিয়ে এখনো আলোচনা সমালোচনা বা থাকতে পারে, একমত হওয়ার বিরোধিতা আছে? ধন্যবাদ আপনাকে। আমাদের অন্যতম আলোচক বীর মুক্তিযোদ্ধা সালাম ভাইকে ধন্যবাদ, এবং যারা শুনছেন তাদের শুভেচ্ছা। আমার কাছে মনে হয় আপনি সরাসরি যে প্রশ্নটা উত্থাপন করলেন, যে প্রথম হচ্ছে যে কিছু কিছু সংগঠন মনে হয় যে গণ অভ্যুত্থানে আমরা ছিলাম, এটা খুবই স্বাভাবিক, যার যার বিবেচনাবোধ থেকেই তো ছিলাম, জি, যার যার রাজনীতি আছে, কিন্তু প্রধান যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যের বাইরে অনেকে বাড়তি এমন কিছু চায়, যার কারণে এই সংকট তৈরি হচ্ছে। কিন্তু সেটা হিডেন, সেটা প্রকাশ্যে আসেনি না, প্রকাশ্য এখন কিছুটা তো আসছে, একেবারে আসছে না তা না, আমি আসি সেই কথা বলছি। এখন বাড়তি চাওয়াটাকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু বুঝতে হবে বাড়তি আমি কোথায় কিভাবে চাইব, এবং বাড়তি চাইতে গেলে আমার যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা ব্যাহত হবে কিনা। কথাটা কঠিন শোনালো, এবার ছোট্ট করে ব্যাখ্যা করি। এই যে ধরেন দীর্ঘদিন তো লড়াই আমরা করলাম, এক যুগেরও বেশি সময় ধরে, একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্টিক সরকার, মানে দিন দিন তো হঠাৎ করে একদিনে হয় না, ধারাবাহিকতায় সে যে এই জায়গায় চলে গেছিল, তার বিরুদ্ধেই তো সংগ্রাম করলাম। তো এই সংগ্রামের এক একটা দলের এক একটা ফোকাল পয়েন্ট ছিল। যেমন ধরেন আমরা সংগ্রামের শুরুতেই বলেছিলাম দুঃশাসন হটাও, সাথে সাথে ব্যবস্থা বদলাও, ব্যবস্থা বদলাতে হবে। তা দুঃশাসন হটে গেলে কি, আমি যদি একক ক্ষমতাধর না হই, একক ক্ষমতা দখল না করতে পারি, অন্য সবাই মিলে আছে, তাহলে কি আমি বলবো যে আমি সমাজতন্ত্র কায়েম করতে চাই, আমাকে ক্ষমতা দাও, আমি এখনই সমাজতন্ত্র করব? এটা তো আইনই হয় না। তাহলে ওইটা করতে গেলে প্রথমে গণতন্ত্রের ধারায় আসতে হবে, কারণ বাংলাদেশের সংবিধান এটাকে তো আমরা সবাই মানছি, এবং যারা ক্ষমতায় আছে তারা তো ওই সংবিধানের আওতায় শপথ নিয়েছে, যেখানে বলা আছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ শাসনের কাজ করবে। নিশ্চয়ই, সে ভুল করুক শুদ্ধ করুক সেটা পরের আলোচনা। তাহলে আপনি যে কাজটা করলেন সেটা রেকটিফাই করতে গেলে তো নির্বাচিত একটা সংসদ লাগবে, তাহলে আপনাকে তো গণতন্ত্রের একটা অন্যতম পদক্ষেপ হিসেবে এই কাজটা করতে হবে। আচ্ছা, এইবার আসি, তাহলে এই কাজে তো ধরেন আমরা সমাজতন্ত্র চাই, সমাজ বিপ্লব চাই, সে কাজ আমরা আমাদের প্রচার প্রপাগান্ডার মধ্যে আনবো এবং সেই দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। কিন্তু এখন গণতন্ত্রের ভোটের যে একটা বড় প্রশ্ন সামনে ছিল, এবং পরপর 3টি নির্বাচন জনগণকে ভোটবিহীন করে যেভাবে তারা ক্ষমতাকে আঁকড়ে ধরেছিল, তার মধ্য দিয়েই তো সেই ধরনের একটা ফুলে ফেঁপে উঠেছিল। আরও অনেক ঘটনা ছিল, ধরেন অর্থনীতির দুর্বৃত্তায়ন, অনেক কিছু, কিন্তু একটা প্রধান ফোকাল পয়েন্ট ছিল। তা আপনাকে তো প্রথম সেই কাজটা করতে হবে। তাহলে সেই কাজ করার জন্য কিন্তু আমি যদি বুঝে থাকি,
আন্দোলনকারী দলগুলো সমূহের মধ্যে একটা অন্ততপক্ষে ঐক্যমত্য আছে। সেটা কি, যে ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার তাই করতে হবে। তাহলে এটা কিন্তু ফুললি ঐক্যমত। আচ্ছা, যার যার সংস্কারে কিছুটা শেডের ডিফারেন্স আছে, তো সেই ডিফারেন্সটুকু বাদ দিয়ে যতটুকু ঐক্যমত সেটাই করব। এর বাইরে বাড়তি চাওয়াটা আমরা যদি সরকারের কাছে চাই, বা আমি যদি জোর করে ক্ষমতায় না থাকলেও আমি যদি চাই, তাহলে সেটা তো বাড়তি চাওয়া, এটা তো ঐক্যমত্য হইল না। তা আমি দেখি সংকট হচ্ছে যেটায় ঐক্যমত্য নাই, সেই কথাটাকে অনেক সময় বাড়তি সামনে আনার মধ্য দিয়েই আমাদের যতটুকু ঐক্যমত্য হচ্ছে সেইটাকেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এবং যে একটা এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে একটা গণতন্ত্রের ধারা, কালকেই নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে আমরা তা বলি না, কিন্তু ওই ধারাকেও নানা সংকটের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এবং সেই সংকটে ফেলে দিলে আমরা বারবার যে কথাটা বলছি, কারা লাভবান হবে জানেন? এই পতিত অপশক্তি বলেন, দীর্ঘদিনে অগণতান্ত্রিক ছায়া বেড়ে ওঠা অপশক্তি এবং বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি। আপনি দেখেন কত, নিশ্চয়ই আলোচনা আজকে হয়তো আপনি একটু পরে করতে পারেন, বা সময় না থেকে নাও করতে পারেন। আপনি অনেক কাজ, একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার তো একটা লিমিটেড ওয়ার্ক আছে নিশ্চয়ই। আপনি যদি বাড়তি কাজ করতে চান, সেটা কি আপনার জন্য উচিত হয়? উচিত তো না, কারণ আপনার তো সেই ম্যান্ডেট নাই। এমনকি আপনি অনেক কাজ যেটা করবেন সেটাকে কে রেকটিফাই করবে? আগে আপনি সালাম ভাইকে যেটা প্রশ্ন করেছিলেন, সেটা তো করতে হবে একটা নির্বাচিত সংসদ। এবং মনে রাখতে হবে যে আপনি এমন কিছু যদি করেন যা আগামীতে এই সংসদ যদি না করে, তাহলে তো এটা অপ্রয়োজনীয় কাজ। সুতরাং আমরা এখন না, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ওনার কাছে যখন গেলাম, তখনই যে এই কথা বলেছিলাম, আপনি ভালো নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার এটা করেই দ্রুততার সাথে একটা নির্বাচনের কথা বলেন, এবং এটা কিন্তু দিল্লির দূরস্থ না। আমি খুব সহজে একটা কথা সেখানটায় তো মানে সময়ের যে জায়গায়, সেটি অনেক দূরত্ব যে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে আছে, এমনটা কি না? আমি তো মনে করি দূরত্ব তো হচ্ছে দিন দিন। কেন আমি আপনাকে বলি, কয় মাস হয়ে গেল? 8 মাস হয়ে গেল না? তা 8 মাস লাগে এই কাজের জন্য? কেন লাগবে বলেন তো? আমি তো লাগার কোনো কারণ দেখি। এখন তো রাজনৈতিক দলগুলো ডিসেম্বর না পরে আগাবে, সেই কেনই আলোচনা আসছে। আমি এইটা একটু জাস্ট 2 মিনিটে শেষ করি, পরে সময় না দিলে হবে। আমি বলছি যে ডিসেম্বর জুনের আলোচনা কেন আসছে, আসার তো দরকার নাই, পরিষ্কার করে বলি। কারণ আপনি যে ঐক্যমত্যের কথা বলছেন, এত সবের পরে ঠিক আছে আমি 8 মাসকেও প্রশ্নবিদ্ধ করলাম না। বিভিন্ন দল বিভিন্ন বিষয় যে মত আপনারা চেয়েছেন সেটা তো লিখিত তারা দিয়েছে, তা আপনি একজন লোক বসাই দেন না। বসাই দিলে ওইখানে তারা তো ওই যে টালি খাতার মতো টালি করে বলে দিতে পারে যে এতগুলো মানে কি বলে যে আলোচনা উঠেছিল বিষয়, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই কয়টা পয়েন্টে 100% দল একমত, এই কয়টা পয়েন্টে 90% দল একমত, এই পয়েন্টে 80% দল একমত। তাহলে তো আলোচনা আপনি যাবেন কখন? যেটা 100% একমত হয়েছে আলোচনা তো দরকার নেই। আপনি যেটা 90 মানে ধরেন 10% লোকের দ্বিমত আছে, কিন্তু এটা আপনি মনে করছেন যে আমাদের আগামী ভালো নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে সেইটা নিয়ে আপনি আলোচনা ডাকেন, এবং তার মধ্যে যদি ঐক্যমত্য করবেন, তাহলে তো ঐক্যমত্য আছে, যেগুলো আছে সেটা আপনি প্রচার করেন না, তাহলে তো আর কালক্ষেপণ করা যায় না। বরঞ্চ সংস্কার এবং অন্য নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার কালক্ষেপণ, যা নতুন কোন ইঙ্গিত চোখের সামনে আসছে কিনা, যেটা গণঅভ্যুত্থানের চেতনা এবং আগামীতে গণতন্ত্রের যে অভিযাত্রা আমরা করতে চাই সেটা ব্যাহত হবে কিনা, এই প্রশ্ন কিন্তু এখন জনমনে উকি দিচ্ছে। ধন্যবাদ সালাম ভাই। আপনারা 5 আগস্টের পূর্বে বিএনপি যে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের সাথে দফায় দফায় মিটিং করেছেন, সেমিনার করেছেন, তো এই যে তাদেরকেই তো ঐক্যমত কমিশন ডাকছে দু একটি, তো সেই আপনারা 5 আগস্টের পরে গত 8 মাসে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর আমরা লিয়াজু কমিটির মিটিং দেখি, কিন্তু ঐক্যবদ্ধভাবে আপনারা এরকম ঘোষণা দিতে পারছেন না কেন যে আমরা 47টা দল বা 58টা দল বা 60টা দল এই বিষয়গুলো একমত? এটি কি আপনারা পদক্ষেপ নিয়েছেন? সব সরকারের উপর ঠেলে দিচ্ছেন কেন? না, সব সরকারেরা ইতিমধ্যে তো যেটা যে প্রিন্স ভাই যেটা বললেন, ওরা কমিউনিস্ট পার্টি তো আর আমাদের জোটের সাথে ছিল না, আলাদা ছিল, কিন্তু 5 আগস্টের পর থেকে দেখেন ওনারাও কিন্তু একই কথাই বলতেছেন। জি, খুব ডিফারেন্স নাই তো, মানে একটা কোনো রোড ম্যাপের কথা ওনারা বলছেন, এবং প্রয়োজনীয় সংস্কার করে ইমিডিয়েট নির্বাচন দেয় সেই কথাটাও বলছেন। আমরা এই কথাটাতে আজকে তো বেশিরভাগ রাজনৈতিক দলই এটা বলতেছে। এখানে আবার আমার সংখ্যা দিতে হবে যে এই সংখ্যা দিলাম, হাত তুললাম, হাত তোলার তো ব্যাপার না। এখানে অলরেডি এবং যারা এই সরকারের সাথে আলোচনা করছে সেখানেও তো বেশিরভাগ দলই এটা বলে আসছে। এখানে সরকার যদি মিন করে যে হ্যাঁ বেশিরভাগ দল যেটা চায় আমি সেটাই যাব,
তাহলে আবার সে তো বলছেও তাই, সে যেটা বলছে ওইটা যদি সে মিন করে তাহলে তার কথা অনুযায়ী তো ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা। এই যখন সংস্কার নিয়ে ঐক্যমত কমিশনের মিটিং হচ্ছে তখন একদমই আজকেও বেশ কয়েকটি দল এই যে নারী সংস্কার কমিশনের রিপোর্ট এবং সংস্কার কমিশন প্রত্যাখ্যান করেছে, প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে, সেই বিষয়গুলো আপনার নিশ্চয়ই নলেজে এসেছে। এটা আমি যেটা বলি যে এই সরকার যত সময় ক্ষেপণ করবে দেখবেন যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র আরো অনেক সমস্যাগুলো বের হয়ে আসবে। এবং যেটা বলছি, যেটা প্রিন্স ভাই বলছে, যে আমি একটা বিগিনিংয়ে বলছি যে দেখেন আমাদের একটা আন্দোলনের মধ্যে দিয়ে একটা ঐক্য সৃষ্টি হয়েছে। উনি আমার জোটে আসে নাই, কিন্তু আন্দোলনে কিন্তু ঐক্য ছিল, ফ্যাসিবাদকে তাড়াইতে হবে, একটা পরিষ্কার অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে, এই ব্যাপারে তো ওনার একমত ছিল। তা আমার কথা হলো যে এখন আপনি এই নির্বাচন ডিলে করতে যেয়ে বা পিছাইতে যেয়ে আমাদের আভ্যন্তরীণ ভেদাভেদগুলো আবার বাড়ায় তুলেন না। এগুলো বাড়ানোটা মানে কি, এগুলো যে বাসে না যে অনেক সময় যে নিজেদের মধ্যে একটা লাগাই দিলাম, ওরাই মিলে আসুক, তোমরা কবে চাও, এগুলো আছে না যে গ্রাম্য সালিশের মতো, যে গ্রাম্য সালিশের মতো একটা দিয়ে দিল, এই তোরা মিলাই তো কবে করবে, তো মিলতেও পারবে না আর হবে না, আমি তো আসি। তো এই যে এইরকম বুদ্ধি খাটানো, আমি বলতেছি যে যেটা এই যে দেখেন ফ্যাসিবাদকে তাড়াইতে যে আমাদের এত সময় লাগছে, এটার মধ্যে দিয়ে যে শক্তিটা ডেভেলপ করছে এবং জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষাটা আসছে, জনগণের মধ্যে যে ঐক্যবদ্ধ একটা শক্তি আসছে, এখনো মাঠে ময়দানে দেখতেছে জনগণ কিন্তু এখনো ঐক্যবদ্ধ ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই কারণে বলতেছি যে এই ফ্যাসিবাদের এই শক্তিটা ভোতা হওয়ার আগেই নির্বাচনটা যাওয়া উচিত, যাতে কোনো প্রতিবন্ধকতা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কেউ সৃষ্টি করতে না পারে। এইখানে জনতার শক্তিটা থাকতে থাকতেই আমাকে এটা হচ্ছে। কাজেই কেউ যদি এই জনতার শক্তিটাকে বিভক্ত করতে চায়, বুঝতে হবে যে সে রিঅ্যাকশনারি, বুঝতে হবে যে সে 24-এর আমাদের যে আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে সে বাস্তবায়িত হতে দিতে চায় না, এটাই বুঝতে হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ডেপুটি মেয়র ঢাকার, অবিভক্ত ঢাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের আমরা ফিরছি। রহিন হোসেন প্রিন্স, সিপিবির সাধারণ সম্পাদক, আপনার কাছে যে প্রশ্নটি সালাম ভাইয়ের কাছ থেকেও জানতে চেয়েছি সেটি হচ্ছে যে যখন সংস্কার নিয়ে আপনারা ঐক্যমত্য হবেন তখন খোদ সংস্কার কমিশনেরই একটি বিষয়ের বা নারী সংস্কার কমিশন তাদের রিপোর্ট, এটি নিয়ে দেশের বেশ কিছু রাজনৈতিক দল, শুধু ধর্মভিত্তিকই না, ধর্মভিত্তিক ছাড়া রাজনৈতিক দলগুলো এই কমিশনকেই বাতিল চেয়েছে, আপনি জানেন। এই বিষয়ে আপনাদের পর্যবেক্ষণটা শুনতে চাই। আমি জিনিসটাকে খুব সহজ সরলীকরণ করে বলার পক্ষে, বোঝার জন্য আমি তো এটাকে স্বাভাবিক দেখছি। বরঞ্চ কেন স্বাভাবিক দেখছি আমি ব্যাখ্যা দেবো। কারণ আমরা যদি কেউ মনে করে থাকি যে আমি একটা কমিশন গঠন করলাম, যা করব সবাই ইয়েস বলবে, সেটা তো ভুল বিবেচনা। এটা হচ্ছে, যিনি যদি কেউ এটা মনে করে থাকে তাহলে দেশ, বিভিন্ন রাজনৈতিক দল, আমি মানুষের কথা নাইবা বললাম, তাদের সম্পর্কে ধারণা নাই, এটা বলবো আমি। এখন কেন এই কথাটা বললাম, আপনি ধরেন যে এটা নারী কমিশনেরই কথা বললেন, বোঝার জন্য বলি। হ্যাঁ, ওনারা অনেকগুলো সুপারিশ করেছেন, সেই সুপারিশের সবটার সাথে আমরা একমত এমন না, কিন্তু অনেকগুলো পজিটিভ জায়গাও আছে। তো এইটা আপনি, এই কথাটাও আমার দরকার ছিল না। আপনি স্রেফ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে তার যে ঘোষণাপত্র, গঠনতন্ত্র, নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি আপনি মিলালেই আপনার তাদের কাছে বলার দরকার নেই। আপনি এখানে একটা টিমকে বসিয়ে দেন যে এই ধরনের কথা বললে তাদের কি কি সিদ্ধান্ত হইতে পারে, আপনি তো পেয়েই যাবেন। তাহলে আপনি এই জায়গায় ঐক্যমত্য কেন আশা করছেন? এই ঐক্যমত্য আশা করার তো আপনার প্রথম ভুল। 2 নম্বর হচ্ছে এটা আপনার দায়িত্বের মধ্যেও পড়ে না। তবে আমি এইটুকু বলবো, হ্যাঁ, আপনি যদি মনে করেন, যেটা আমরাও বলেছি, এখানে সালাম ভাইও বললেন, বিএনপিও বলছে, আরো অনেক দল বলছে, যে ঠিক আছে, আপনি একটা ইন্টারিম সরকার যদি মনে করেন যে টিম করেছেন, যে তার কতগুলো কাজ ভালো, ওকে, আপনি রিপোর্টটা রেখে যান না, রিপোর্ট রাখেন নির্বাচিত সরকারের জন্য। নির্বাচিত সরকার যদি তার দলীয় কোনো হিসাবের সাথে মেলে করবে, আর যদি মনে করে না এই সংস্কারের, সেটা দেখছে যে আমাদের দেশের অধিকাংশ দল বা রাজনৈতিক দলের অ্যাটিটিউডকে এই জন্য তার করা দরকার, সে ডিসিশন নেবে। এবং ডিসিশন নেবে তার যে ফোরাম, বলতে আমি বলি সাংবিধানিক ফোরাম, সেই জায়গায় যে তখন ঐক্যমত্য করবে। কিন্তু এখন যদি আপনি বলেন, সরকার যদি মনে করে এই ব্যাপারে আমি ঐক্যমত্য করব, ইজ ইট পসিবল?
না ঠিক আছে, কিন্তু এটা পসিবল না। কিন্তু আপনি এই চিন্তাটা করছেন কেন? কিন্তু তাদের বক্তব্যটাও কি আমলে নেয়ার মতো নয়? কারণ হচ্ছে যে 95% মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসের সাথে যদি সাংঘর্ষিক কোনো জায়গায় চলে যায়, তো সেই কমিটিতে যে 10 জন, কমিশনের যে 10 জন সদস্য আছে, তাদের মধ্যে আমাদের ধর্মভীরু মানুষের কিংবা ধর্মীয় প্রতিনিধিত্ব করে এরকম লোকজনও তো রাখা যেত। এই আপনি এবার অন্য যে আলোচনাটা করলেন, মানে এই আলোচনাটা তাহলে আমাদের পজ দিয়ে ওই আলোচনায় যেতে হবে, নাহলে মানুষ ভুল বুঝবে। এখন তাহলে আলোচনা, আচ্ছা যতটুক করেছে আমি এটুকু একটু পজ দিলাম। এবার আসি, এই যে কমিটি যে গঠন করলো, আপনি যে কথা বললেন, এখন তো আমারও এটা বলতে ইচ্ছা করে, কারণ এই আলোচনাগুলো আমরা করতে চাইনি। উনি কাদেরকে জিজ্ঞাই করছে? আমাদের তো জিজ্ঞাইনি। আমি জানি না বিএনপিকে জিজ্ঞেস করছে কিনা, আমার জানা মতে সুনিশ্চিত করে তো এরকম করে নাই। এবং ওই দলের প্রতিনিধি আছে দেখবেন, বরঞ্চ এখানে ছাত্র প্রতিনিধি, অমুক প্রতিনিধি, অমুক প্রতিনিধি, এইগুলো আছে। কিন্তু তখনও আমরা এই আলোচনাগুলো তুলিনি এই কারণে, কারণ এটা ইন্টারিম গভর্নমেন্ট, আমরা তাকে প্রশ্নবিদ্ধ করতে চাইনি। কারণ যেহেতু একটা আমরা ডেমোক্রেটিক প্রসেসে যেতে চাই, কারণ এত রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে তারা একটা ভালো নির্বাচন করে যাক, আর তারা যেটা মনে করছে আসে দিক না, জনগণই যাচাই করবে, জনগণই দেখবে। এখন আপনি যেটা বললেন ওই জায়গায় আমার দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ভালো কিছু করতে গেলে রাজনৈতিক দল এবং অন্যদেরকে আস্থায় নিয়ে কোন ধরনের কমিটি গঠন করব, ওই দৃষ্টিভঙ্গিটা নিয়েই করা দরকার ছিল। কিন্তু ওই কথা আমি তুলছি না, এই কারণে তুললে বলবে তাহলে তো আমাদের আরো সময় লাগতো। আচ্ছা ঠিক আছে বাবা, এই জন্য আমরা ওইটা নিয়ে কোশ্চেন করছি না, তুমি যা ভালো মনে করছো করছো, তোমার যে প্রস্তাব দিছে তুমি দিছো, এখন তুমি জনগণ বিভিন্ন দলের সেন্টিমেন্টগুলো দেখছো। কারণ আমি তো বললাম এটা অস্বাভাবিক দেখি না, কারণ এক একটা দলের ম্যানিফেস্টোতে এবং ওইখানে নারী নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি তো পরিষ্কার আছে। এখন কোনটা মানবো না মানবো সেটা অন্য আলোচনা। প্রসঙ্গক্রমে যেহেতু আপনি তুললেন বলে একটা কথা আমি তুলেই রাখি, আপনি দেখবেন বাংলাদেশে এক সময় নারী নেতৃত্ব হারাম, এই কথা তো বহু মানুষ বলার চেষ্টা করেছে, কিন্তু আমরা দীর্ঘদিন দেখছি না আমাদের নিকট অতীত দিনের প্রধানমন্ত্রী কারা ছিলেন? নারী ছিলেন। বিরোধী দলের নেত্রী কারা ছিলেন? নারী ছিলেন। এক পর্যায়ে কিন্তু তারাও তাদেরকে মেনে ওনাদের সাথে জোটটোট করে গেছেন। কিন্তু আমি বলছি যে এইটা দিয়ে দিন দিন, এটা একদিনে সব অর্জিত হবে না। আপনি এটা একটা কালচারাল ডেভেলপমেন্ট লাগে। একটা দলের তার যে দৃষ্টিভঙ্গি প্রথমে পোষণ করে, সে কিন্তু তার পরিবর্তন করে আসতে পারে। সুতরাং কাল পরশু সব হয়ে যাবে তা মনে করি না। এইগুলো দেখবেন, আপনি দেখেন এখানে কিন্তু সুনির্দিষ্টভাবে আপনি জানেন যে দুটি বিষয়ে খুবই আপত্তি। একটা হচ্ছে যে সম্পদ বন্টনের যে জায়গাটায় ওয়ারিশ, আর একটা হচ্ছে যে যৌনকর্মীদের সে আপনি পেশাদার বলবেন কিনা, কর্মী বলবেন কিনা, যৌন পেশায় সেটাকে পেশা বলবেন কিনা। এখানে তো এখানে যদি সুনির্দিষ্ট আমরা ধর্মের মতের, যদি ইসলাম ধর্মের হয়, আমার মনে হয় সব ধর্মেই তো এরকম বন্টনের বিষয় আছে। বাংলাদেশ তো ধর্মীয় আইনের কিছুটা আইনও সংযোজিত করা আছে, তো সেই জায়গাগুলো মনে হয় খুব বেশি আপত্তি। না, আমি আবার এই প্রশ্নে শোনেন, এটা তো একটা ইন্ডিভিজুয়াল, মানে দুইটা পয়েন্ট বলেন কিন্তু বড় আলোচনা। জি, আমি এইটুক খালি বলে এইটা থামি যে আপনি যদি দেখবেন আমাদের যারা ধর্মীয় ইসলাম ধর্মের কথা বলছেন, সেইখানে ধর্মীয় যে পণ্ডিত ব্যক্তিরা আছেন, তাদেরও কিন্তু এইসব বিষয়ে নানা মত আছে, নানা ব্যাখ্যা আছে। আপনি কিন্তু এক কথায় একে ইয়েস নো বলতে পারেন না। সেটা ভিন্ন, কিন্তু যারা ধর্মমতটা ভালো জানে বা আলেম ওলামা, তাদেরও তো রাখা যেতে পারে, নারীদের মধ্যেও তো তারা আছে। আগেই বলে দিলাম সে কথা, তো আমি আগেই বললাম এই কথা, তো আমি তো প্রথমেই বললাম যে যখন এই কমিটিগুলো হলো তারা তো আমাদেরকে জিজ্ঞেস করে করে। আমি বলছি আবার পয়েন্টটাকে এইভাবে বলা, আবার এটা আবার ভুল বিবেচনা হবে। যেন ওইখানে যদি কোনো একজন ধর্মীয় লোককেই রাখলেই আপনি যে সমাধান খুঁজতে চাচ্ছেন সেটা নাও হতে পারতো, কারণ ওইখানে কিন্তু নানা তরিকার ব্যাপার আছে। বরঞ্চ আমি বলবো এই কাজগুলো উনি অনেক কাজ বাড়তি হাত দিয়েই নতুন কনফিউশন সৃষ্টি করছেন, তাতে করে সরকার প্রশ্নবিদ্ধ হবে এবং এই আন্দোলনও প্রশ্নবিদ্ধ হবে। ধন্যবাদ, যেটা আমাদের কাছে আকাঙ্ক্ষিত না। ধন্যবাদ। আমি সালাম ভাইয়ের কাছে যাওয়ার আগে জাস্ট ইনফরমেশন, আমি যতটুকু জানি সেটা হচ্ছে বন্টনের ক্ষেত্রে আসলে কোনো মতভেদ নাই, একদম কোরআনী বিভিন্ন সূরায় বললাম আমি বন্টনের ক্ষেত্রে মুসলিমদের জায়গায় কোনো ব্যাখ্যার তারতম্য নেই বন্টনের ক্ষেত্রে, কোনো ফকিরও নেই, এটি আমি যতটুকু শুনেছি। ওটা নাই, দেখবেন আমার ধর্মীয় গুরুর দুইটা ব্যাখ্যাই আছে, বললাম তো। ওটা আমি একটু সালাম ভাই আপনার কাছে আসি, তা হচ্ছে যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাখার ব্যাপারে এটি একটি প্রস্তাবনা এসছে। যখন এতদিন পর্যন্ত বলা হয়েছে যে বিচার না হলে, সংস্কার না হওয়ার আগে, বিচার না হওয়ার আগে নির্বাচনই করা যাবে না, এখন এনসিপি প্রধান নতুন প্রস্তাবনা আজকে দিয়েছে, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাখার ব্যাপারে প্রস্তাবনা এসছে। কিভাবে দেখছেন এই প্রস্তাবনাকে? এটা তারা সরকারকে বলুক, সরকার ডিসাইড করবে কি করবে। আমাদের কথা হলো আমরা তো বিচার চাই,
এই 8 মাসে বিচার হলো না কেন, হচ্ছে না কেন? হোক। আমার যেটা এটা আগের যে পূর্বের আলোচনাটা করলেন আপনি, যেটা ওই মতো ওই আলোচনাটা বা ওই কর্মটা কি এই মুহূর্তে এই সরকারের নির্বাচনের জন্য প্রাসঙ্গিক ছিল? না, প্রাসঙ্গিক না। তাহলে বিষয়টা এই জন্যই প্রথমেই বলতেছি, এই সরকার এত ওয়াইড করতেছে কেন? তার কর্মক্ষেত্রটা তো ওয়াইড করার দরকার নাই। অনেকে বলে থাকেন শিক্ষা জরুরি ছিল, শিক্ষায় করা হয়নি। অনেকে বলে থাকেন যে শিক্ষা জরুরি ছিল, কিন্তু না, আমাদের শিক্ষা জরুরি, শিক্ষা যেগুলো আগে ওইটা ঠিক করুন। যে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে শিক্ষার মান কমছে কেন? আজকে ছাত্ররা তো এখানে আছে, ছাত্ররা কেন বলতেছে যে আই হেট পলিটিক্স? আগে ওইগুলো ঠিক করুক। আজকে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না ওই চিন্তাটা ঠিক করুক। তাই কাজে এগুলো এই জন্য বলে, আর এগুলো এই মুহূর্তে সরকারের জন্য এটা দরকার নাই। এই জন্য বললো যে আজকে মানে তার মূল কাজটাই হলো যে পরবর্তী সরকার যাতে ফ্যাসিবাদ না হইতে পারে, যাতে ফ্যাসিস্ট না হইতে পারে, তার জন্য কি কি চেক অ্যান্ড ব্যালেন্স করা দরকার সেই আইনগুলো তাকে প্রণয়ন করা। এর বাইরে তার যাওয়া উচিত না। তাকে স্পেসিফিক এখানে যে আগামী তার নির্বাচিত একটা সরকার উপহার দিয়ে যাবে সে, আর ওই নির্বাচিত সরকারটা যাতে ফ্যাসিস্ট না হইতে পারে সেটার জন্য তার কি কি আইনগত চেক অ্যান্ড ব্যালেন্স করা দরকার, আইনের শাসনটাকে কীভাবে ঠিক রাখা যায় সেটাকে ঠিক করা দরকার। এই বিষয়গুলো নিয়ে ওনারা চিন্তা করুন। আর যদি পুরা ওই চাঁদ কি পশ্চিমে উঠবে না দক্ষিণে উঠবে এগুলো নিয়ে আলোচনা করার তো এখন মানে সময় ক্ষেপণ করা। আরেকটা হলো যে নিজেদের মধ্যে ইন্টারনাল এখন করা, যে আজকের ওই যে আওয়ামী লীগ যেরকম সস্তা রাজনীতি করছে না, বিসমিল্লাহির রহমান থাকবে কি থাকবে না, এটা তো পারছে আইনালি। তারপরে কি জাতীয়তাবাদ, আমার বাংলাদেশি না আমরা বাঙালি, ফাইনালি সে করতে পারছে। এগুলো হলো সস্তা কিছু কর্ম করে নিজেদের মধ্যে হচ্ছে। আমি প্রথমে যে কথাটা বললাম যে একটা উল্টাপাল্টা লাগাই দাও যাতে ওরা ওইটা নিয়ে ব্যস্ত থাক। এখন তো এই সরকারের কাজ তো সেটা না। এই সরকারের কাজটা হলো 100% একেবারে চিন্তা ভাবনা করে তাদের প্রত্যেকটা স্টেপ নিতে হবে এবং দ্রুত সময়ে করতে হবে। এমনি অলরেডি 8 মাস চলে গেছে এবং 8 মাস যে যত কথাই বলুক হিসাব কিতাব করলে এইটারও তো একটা হালখাতা হবে। এই হালখাতায় তখন দেখা যাবে যে তারা কতটুকু আগাইতে পারছে আর কতটুকু পিছাইতে পারছে। জি সালাম ভাই, সেখানটায় আপনি বলেছিলেন যে পরবর্তী সরকার যাতে বা সরকার পরিচালনায় যারা থাকে তারা যেন ফ্যাসিবাদী না হয়ে ওঠে, তো সেই নিশ্চয়তা কি একটি আইন করি বা আইন করি সেই নিশ্চয়তা কি দেয়া যায়? অবশ্যই দেয়া যায়, অবশ্যই দেয়া যায়। যদি শেখ হাসিনার সংবিধান মানত, যদি শেখ হাসিনার তত্ত্বাবধায়ক সরকার বৃহৎ একটি দল হিসেবে বাংলাদেশের মানুষের বেশি পছন্দের দল হিসেবে আপনারা যদি রাষ্ট্র পরিচালনায় যান, সেটি তো আপনাদের সদিচ্ছার উপর অনেক নির্ভর করবে। আইন প্রয়োগ করলেন কি করলেন সেটা তো আছেই, সেটা তো আছেই। তাহলে সদিচ্ছাটাও থাকা লাগবে এবং সেই সদিচ্ছাটা শুধু ওই আমি যেটা বলি খালি ওই পলিটিশিয়ানরা না, ওই সদিচ্ছাটা থাকতে হবে যে লাল ফিতা যারা সচিবালয়ে যারা আছে তাদেরও সদিচ্ছা থাকতে হবে যে আমি পলিটিশিয়ান একটা হুকুম দিলাম, আরে ভাই আমি অন্যায় দিলাম আপনি মানবেন কেন? তাহলে আপনার দায়িত্বটা কি? আপনি তো রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী, আপনি সমস্ত দায়িত্ব চাপাই দিলেন মন্ত্রীর উপরে, পলিটিশিয়ানদের উপরে। সে ভুল করছে এই জন্য মানি না। এই যে মনে করে পুলিশ আজকে চিফ অ্যাডভাইজার বলছে না যে পুলিশটাকে তারা দলীয় ব্যবহার করছে, তাহলে আপনি দলে গেলেন কেন? আপনি দলে আপনি যখন আপনার সার্ভিসে যখন জয়েন করছেন আপনার চাকরিটা তো রাষ্ট্রপতি দিছে রাষ্ট্রের পক্ষে, তা আপনি দলের পক্ষে গেলেন কেন? আপনি এই লাল ফিতার কথা তুলেছেন, প্রশাসনিক সংস্কারের যে বিষয় সেখানে একটু বলি। কর্মকর্তাদের সহজেই চাকরিচ্যুত করার জন্য একটি আইন ছিল বা অধ্যাদেশ ছিল, সেই অধ্যাদেশের কিছু ধারা আবার ফিরিয়ে আনা হচ্ছে। 8 দিন যদি অনুপস্থিত থাকে কোনো কারণে নোটিশে, সেই নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। সরকারের বিরুদ্ধে যদি প্রোপাগান্ডায় থাকে বা আন্দোলনে থাকে বা কেউকে বাধা সৃষ্টি করে, এইটিকে কিভাবে দেখছেন? এটাও আবার দলীয় সরকারের পক্ষে যাবে কিনা সেটাও তো দেখতে হবে। আমি জানি না যেটা বলতেছে এটা তার মানে কি। আমি তো বলতেছি আপনি ওই রানিং ফ্যাসিবাদের দোষর ছিল তাদের বিচারের জন্য আমার কথাটা পরিষ্কার। আপনি সরকারের পক্ষে আনুগত্য না, রাষ্ট্রের পক্ষে আনুগত্য রাখেন। তারা রাষ্ট্রের কর্মচারী,
তারা রাষ্ট্রের পক্ষে আনুগত্য থাকবে। সেটা যদি সরকার যে আছে সে যদি ভুল করে তাহলে সেটাও ভুলটাকে সে করবে না, কার্যকর করার ব্যবস্থা। আমি একটা দিলাম, অর্ডার দিলাম, আমি লিখলাম না, আমি বললাম এটা করে আনেন তো, এটা উনি কেন করবেন? উনি কি ওটা করার জন্য বাধ্য? তো সেটাকে উনি রেজিস্ট করে না কেন? ওনাকেও রেজিস্ট করতে হবে। তাই কাজে এখানে খালি পলিটিশিয়ানদের আপনি বলবেন সেটা না। আজকে ভারতে মনে করেন যে নির্বাচন হয়েছে, এই যে এর আগের নির্বাচন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বললো অমুককে যদি না পাল্টাও আমি নির্বাচনে যাব না, এবং সেন্ট্রাল থেকে নির্বাচন কমিশন বলতে আপনি নির্বাচনে যাবেন না যাবেন আপনার ব্যাপার, আমি যে ডিসিশন দিচ্ছি ওইটাই থাকবে। এইটাই হলো মানে ব্যুরোক্রেসি। এটা বুঝলেন না? তো এই কারণে বললাম যে আজকে খালি ওইটাতে, আজকে সারা পৃথিবী, আজকে ভারত বলেন বা আজকে আমেরিকা বলেন, ওইখানে পলিটিশিয়ানরাই শুধু দেশ চালায় না, ওখানে হোল মেকানিজম এভরিথিং, আজকে ফরেন পলিসি বলেন, আজকে ইন্টারনাল পলিসি বলেন, ডিসাইড করে সেই ব্যুরোক্রেসি তার, এবং তাকে সেটা রাজনীতিবিদরা মেনেও নেয়, কারণ তারা যেটা করে তাদের মধ্যে ওই রকম চোর বাটপার নাই, তারা চোর বাটপার হয় না, তাদের মধ্যে দেশপ্রেমটা সবচেয়ে বড়। আপনি ওইখানকার ব্যুরোক্রেটটা একটা সেনাবাহিনী প্রধান যখন ওই বিদেশের এই দেওয়া যায়, ওই আপনার ট্রেনে যায়, তখন একটা হাবিলদারও আমাদের এখানে তার চেয়ে বেশি ক্ষমতা নিয়ে যায়, তারা ক্ষমতা নিয়ে যেতে পারে না, কারণ ওই যে তার আইনের কাঠামোটা তার জন্য এমনভাবে বাধা আছে। স্বাভাবিকভাবে আজকে যদি আপনি একটা অস্ত্র দিয়ে দিলেন, সেই অস্ত্রের গুলিটা যদি আপনি নির্বিঘ্ন করে দেন তাহলে তো হইল না। তার মানে তাকে দিছেন, তাকে আইনের আওতায় এমনভাবে রাখতে হবে যাতে সে ওইটাকে অবৈধ ব্যবহার করতে না পারে। আপনি মসজিদের ইমাম বলেন, আপনি বিচারক বলেন, তাদেরকে যদি আপনি খোলা ছেড়ে দেন যে তারা যে কোনো কিছু করতে পারবে, তাহলে যেটা পারছে শেখ হাসিনার আমলে হয়েছে যে প্রধান বিচারপতিকে লাথি দিয়ে বিদায় করে দিছে, তার কোনো বিচার হয় নাই। কেন সেই সময় হাইকোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলো না? যখন অনেক কিছু আছে, যখন একটা মন্ত্রী অবৈধ অন্যায় কথা বলতেছে, হাইকোর্ট সুমোটো হয়ে যখন আপনি একটা রিক্সাওয়ালাকে যখন আপনি কল করতে পারেন, রাস্তায় দাঁড়ায় বিচার করতে পারেন, তাহলে আপনি একটা মন্ত্রীকে কেন আপনি সুমোটো আপনি কল করতে পারবেন না? অর্থাৎ এই জন্যই বলছে আইনের শাসনটা এর সবার জন্য, এটা খালি আপনি আমাকে দেখলে হবে না তো। ওভারঅল রাষ্ট্রটাকে আজকে ফ্যাসিবাদ শেষ করে গেছে, সবার চরিত্র নষ্ট করে দিয়ে গেছে। আজকে একটা সেনাবাহিনীর প্রধানকে কিভাবে সেই সময় খুল্লা কিভাবে সমালোচনায়। সিপিবির সাধারণ সম্পাদক, আমরা ভোটে ছিলাম, একটু জোটে যাই। আপনারা দেখেছি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় আপনারা যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে এরা ছিলেন না, যারা যারা আলাদা করে আপনারা আপনাদের আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিলেন। সামনের যে নির্বাচন আমরা বলছি, সেই নির্বাচনেও কি আপনারা একলা চলো নীতিতেই চলবেন নাকি জোটের দিকে আগাবেন? না, আমাকে যদি বলেন, দেখুন একটা দেশে যখন নির্বাচন হয়, নির্বাচনে যেসব দল অংশগ্রহণ করে তারা ক্ষমতায় যেতে চায়, এবং ক্ষমতায় যে তার লক্ষ্য উদ্দেশ্য কি সেটা বাস্তবায়ন করতে চায়, এবং নির্বাচন করার সময় তার লক্ষ্য উদ্দেশ্য জনগণের কাছে তুলে ধরে। তো সেটাই তো তার কাজ। তা আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমাদের একটা জোট আছে, বাম গণতান্ত্রিক জোট। আমরা দ্রুততম সময়ে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চাই, এবং সেটা ঘোষিত হওয়ার পরে আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে। তখন আমরা সাম্প্রতিককালে সেই আপনাদের জোট বলেন বা দল বলেন, তাদের তো আসলে ভোটের পরিসংখ্যান খুব বেশি না, সেটা ভোটেরটা আমি আসি নাই, সেটা পরে আসি। ভোটের প্রশ্নের থেকে আগে হচ্ছে নীতির প্রশ্ন। কারণ আমরা যে নীতিটা আফোল্ড করি সেটা জনগণের কাছে তুলে ধরাই আমাদের কাজ, প্রধান বক্তব্যই। এবং আমি যদি আমার নীতি তুলে ধরে জনগণের ভোট পুল না করতে পারি, তাহলে আমি যদি অন্য কারোর ঘাড়ে চড়ে শুধুমাত্র ক্ষমতার চিন্তা করি, এটা কমিউনিস্টরা সেটা চিন্তা করে না। কারণ তাহলে কিন্তু মানুষের আমি যে লক্ষ্য যে কল্যাণ করতে চাই সেটা করতে পারবো না। এটা হচ্ছে আমাদের বক্তব্য, যার জন্যে আমরা আমাদের জোট এবং এইটাকে আরও যারা আমাদের এই যে আমাদের তো মূল লক্ষ্য সমাজতন্ত্র, এবং সেটাকে সামনে রেখে আমরা আগাই পুরো ব্যবস্থা বদলের জন্য। অন্য যারা আছে ইতিমধ্যে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম জোট এবং অন্যান্য বাংলাদেশ জাসদ, তারপরে ঐক্যন্যায়, গণফোরাম, এবং শুধু এই দলগুলো না, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ধরেন দলিত অর্গানাইজেশন, বিভিন্ন আদিবাসী অর্গানাইজেশন, তাদের সাথে আমরা কথা বলছি। আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা এই ধরনের একটা নতুন ধরনের পোলারাইজেশন করার চেষ্টা করছি। তারা মিলিয়েই আমরা 300 আসন দিয়েই নির্বাচনে অংশ নেব আমাদের নৈতিক অবস্থান থেকে। সেটাই এখন আমাদের অন্যতম প্রধান কাজ। সালাম ভাই, আমরা যুগপৎ আন্দোলনে আপনারা যারা আপনাদের সাথে ছিল তারা আগেই ঘোষণা দিয়েছেন জাতীয় সরকার করার কথা। এর বাইরেও আমরা আপনার সাম্প্রতিক সময় দেখছি বিভিন্ন দলের সাথে মিটিং মিছিলে যাচ্ছেন। এদের কি সেই জাতীয় সরকার করবেন এরকম নিশ্চিত হয়েই কি তাদের সাথে মিটিং করছেন, নাকি আগে থেকে কি
আসন ভাগাভাগির কোনো বিষয় ঘটছে কিনা? না না শোনেন, আমরা তো যেটা চাচ্ছি যে নির্বাচনটা ঘোষণা হলে তখন এগুলো আরো একটু কংক্রিট রূপ নিবে। এই মুহূর্তে তো সবকিছু বলা যাবে না। তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো পরিষ্কার বলে দিছে যে গত ফ্যাসিবাদ রাষ্ট্র সমস্ত সেক্টরগুলোকে এমনভাবে ধ্বংস করছে যে বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায়ও যায় তারপরেও বিএনপি বিশ্বাস করে একটা জাতীয় ঐক্যমত্য ছাড়া এগুলোকে রিপেয়ার করা সম্ভব না। তো সেই কারণে আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করব। তো কাজে বিএনপির এই পজিশনটা তো পরিষ্কার, এইখানে অন্য কোনো কিছু নাই। কিন্তু আমার পরিষ্কার কথাটা হলো যে দেখেন, সরকার আজকে যারা আছে, আমি আবার বলবো যে আজকে আন্দোলনকারী শক্তিগুলোকে বিভক্ত না করে বরঞ্চ এখন পর্যন্ত কিন্তু সিন্ডিকেট ভাঙতে পারে নাই। যে সিন্ডিকেট পুরা দেশটাকে খায় ফেলছে, যে সিন্ডিকেট শেখ হাসিনারে ফ্যাসিস্ট বানাইছে, যে সিন্ডিকেট শেখ হাসিনারে বলছে আরো 40 বছর আপনি ক্ষমতায় থাকেন, এখন পর্যন্ত ওই সিন্ডিকেটই কিন্তু আছে। অথচ সেই সিন্ডিকেটকে আঘাত না করে রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল, বিএনপি এদেরকে আঘাত করা হচ্ছে। এটার মানেটা কি? সালাম ভাই, আমাদের হাতে সময় খুব কম। আমি আরেকটা বিষয় একটু জানতে চাই। আমি দুঃখিত যে মাঝখানে থামিয়ে দিলাম। আমি একটু 2 মিনিটে শুনতে চাই, যদিও সাবজেক্টটা বড়। এই যে মানবিক করিডোর, যদিও সরকার বলছে যে এটি কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না, জাতিসংঘ আজকে বলেছে যে যে দেশের করিডোর দেওয়া হবে সেই দেশের অনুমতি লাগবে, সুতরাং এরকম কোনো আলোচনা এখনো হয়নি। তারপরও এত আলোচনায় কেন এই করিডোরের বিষয়? কেন আসলো? এটা তো আলোচনা আসাই উচিত না, আলোচনা আসাই উচিত না। আর এটা তো এই সরকারের কোনো রাইটই নাই। এমনকি একটা ইলেকটেড গভর্নমেন্টেরও রাইট নাই যে আমার সার্বভৌমত্ব বিক্রিয়া দেয়। তাহলে তো জনগণের ম্যান্ডেট নিতে হবে আলাদাভাবে। এটা কোনো প্রশ্ন, এটা যেহেতু সার্বভৌমত্বের সাথে জড়িত, এই আলোচনাটা আনাটাই একটা দুরভিসন্ধি। এই আলোচনাটাই আনা ঠিক না। এর কাজে এটা কেন আলোচনা আসলে আমরা জানি না, কারণ এটা কোনোভাবেই, যেটা আমার সার্বভৌমত্বের সাথে জড়িত। ইভেন আমি বলবো, এর আগে আমি বলছি যে এই সরকার আমাদের সরকার, আমরা আনছি, কাজে এই সরকার জনগণ এই পদ ম্যান্ডেট না দেখলে, আমরা যেহেতু ম্যান্ডেট দিছি, যে কোনো কিছু বেসিক কিছু করতে হলে এই সরকার প্রত্যেকটা রাজনৈতিক দল ইনক্লুডিং ছাত্র এদের সাথে বসে অন্তত মত বিনিময় করা উচিত। এর আগে তো এটা বলাই উচিত না। সালাম ভাই, তাহলে পার্শ্ববর্তী দেশ যদি সংকটে থাকে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে যদি সেখানে খাদ্যশস্য পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে সেটার মধ্যে সার্বভৌমত্বের হুমকি আসার দেখছি কেন আমরা? অবশ্যই, কারণ এখানে তো এখন পর্যন্ত আজকে যে রোহিঙ্গারা, এত লক্ষ রোহিঙ্গা আমার পার্বত্য চট্টগ্রামে আছে এবং প্রতিদিন রোহিঙ্গার সংখ্যা বাড়তেছে, প্রতিদিন জন্ম হচ্ছে। তো কাজে এইটা তো আমার ওইখানকার পরিবেশ, ওইখানকার আমার যে নাগরিক, তার নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এটার জন্য। প্লাস আমার সার্বভৌমত্ব নিয়ে, অবশ্যই আমার সীমান্ত নিয়ে, সবকিছু নিয়ে আজকে প্রশ্ন হচ্ছে। আমরা কি দেখছি যে তার বারবার ভিতরে গোলমাল চলতেছে, তার সেল আমার দেশে আসতেছে এবং আমি সেটাকে কিছু পাল্টা কিছু বলতেও পারতেছি না। তার মানেটা কি? কাজে এটা তো অবশ্যই আমার সার্বভৌমত্বের উপর আঘাত। অনেক ধন্যবাদ। এটা কোনোভাবেই আমি অ্যালাউ করতে পারি না। অনেক ধন্যবাদ। রহিন হোসেন প্রিন্স, একই প্রশ্ন আপনার কাছে। খুব ছোট করে বলি। প্রথম কথা হচ্ছে, যে অঞ্চল জুড়ে এই কথাটা হচ্ছে, মানবিক করিডোর দেওয়া হচ্ছে, ভূ রাজনৈতিক কারণে এই অঞ্চলে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি দীর্ঘদিন ধরে তারা তাদের আধিপত্য বিস্তার করতে চায়। আপনি নিকট অতীতে দেখবেন অন্যরা এসে বাংলাদেশ অঞ্চলে উৎসব করে চলে যাচ্ছে। সুতরাং এইটা কিন্তু অন্য দেশের মতো পরিস্থিতি না যে এইখানে আমি মানবিক করিডোরের নামে সুযোগ দিলেই খালি মানবিক কাজ করবে। 1 নম্বর। 2 নম্বর কথা, সময় নাই, আমি অনেক বড় সংকট দেখছি। আমি বলছি যে 2 নম্বর, এটা আরো গুরুত্বপূর্ণ। এই যে মানবিক করিডোর পৃথিবীর যেসব দেশে দিয়েছে জাতিসংঘের তত্ত্বাবধানে, সেইখানে সাম্রাজ্যবাদ যুদ্ধ ইনভাইট করে নতুন ধরনের সংকট তৈরি ছাড়া কোনো একটা ভালো উদাহরণ থাকলে আমাদেরকে দিয়েন। সুতরাং এইটা ভালো কাজ না। 3 নম্বর কথা হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকার কে তাকে দায়িত্ব দিলে, একটু খেয়াল করেন। উনি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আমরাও বলি এবং আমি এটা মনে করাই দিচ্ছি। একটা ইলেক্টেড সরকার হলেও অন্ততপক্ষে এই ধরনের এই ধরনের কাজের ক্ষেত্রে সে জনগণকে আস্থায় না নিয়ে কোনোদিনও করতে পারে না। আর এই লোক কারোর সাথে কথা না বললো যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এটা কি করে করলো? আমরা বরঞ্চ জানতে চাই, সরকার যাকে জাতীয় নিরাপত্তার দায়িত্ব দিয়েছে এবং রোহিঙ্গার জন্য এনেছে, তিনি নাকি বিদেশি নাগরিক। কোন কারণে এই ধরনের আলোচনা তোলা হলো, সেইটার আমরা সুস্পষ্ট ব্যাখ্যা সরকারের কাছে দাবি করি এবং এইটা অবশ্যই ভূ রাজনৈতিক সংকট তৈরি করবে। সরকার আজকেই ঘোষণা দেবে যে না, আমি এইগুলো করব না, আর কি কারণে করেছি জনগণের কাছে স্পষ্ট করবে, সেইটা আমাদের সুনির্দিষ্ট দাবি। এটা যদি আগায়, জাতিসংঘ যদি আগ্রহ প্রকাশ করে,
তাহলে কি আপনাদের কোনো রাজনৈতিক কর্মসূচি আপনারা কোনো কিছু দিবেন বা আপনারা কোনো চিন্তা অবশ্যই করবেন? আমরা বাম জোটগতভাবে আজকে বসেছি। কমিউনিস্ট পার্টি আগেও বলেছি, যদি সরকার জনমতকে উপেক্ষা করে এই ধরনের কোনো কর্মসূচি নেওয়ার চেষ্টা করে, আমরা মনে করি এটা মানবিক করিডোর না, এটা ভূ রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হবে। আমরা এটাকে রুখে জনগণকে সাথে নিয়ে, এবং আমরা শুধুমাত্র বাম না, এইখানে সমস্ত জনগণকে রুখে নিয়ে দাঁড়াতে চাই। একটা খেয়াল করেন, এই কথাটা আমি একটু কোড না করে পারছি না, এই যে এইখানে বিএনপির নেতা আছেন, ওনাদের সাধারণ সম্পাদক অন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বাংলাদেশকে আর একটা গাজা তৈরি করার ষড়যন্ত্র আমরা হতে দেব না। তার মানে জিনিসটা এত সহজ করে কেউ যদি ভাবেন, জিনিসটা এত সহজ না। যেটা এখন না, আপনি বার্মা অ্যাক্ট, আমেরিকার বহু আগের যে পরিকল্পনা, এগুলো যদি জিনিসটাকে আপনি মিলান, তাহলে দেখবেন যে এই ফাঁদে বাংলাদেশকে বহুদিন ধরে পা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নতুন রাষ্ট্র গঠন সহ অন্য জায়গায়। এই ফাঁদে পা দিলেই যেটা বাংলাদেশে একটা নতুন ধরনের যুদ্ধ অবস্থা সহ নতুন ধরনের সংকট তৈরি করবে, যা আমাদের কারোর কাম্য না। সালাম ভাই, 1 মিনিট। এক মিনিট সোজা, এই যে যেটা উনি যেটা বলে, এটা পরিষ্কার যে এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে আজকে থেকে না, সেই স্বাধীনতার সময় থেকে এটা নিয়ে একটা চক্রান্ত চলছে। এবং স্বাধীনতার পরে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে একটা সিদ্ধান্ত নিয়ে কার্যকর করেছিলেন, কি করেছে আমি বলতে চাই না, সেই কারণে এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামটা আমাদের আছে, নাইলে থাকতোই না। কাজে এখনও সেটা নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে। কাজেই বলবো পরিষ্কার কথা যে এই সরকারের এবং এটাতে আন্দোলন করতে হবে, শুধু বিএনপি বা কমিউনিস্ট পার্টি না, বাংলাদেশের সকল মানুষ রাজপথে নেমে আসবে। এটা যে আমার ভূখণ্ড আপনি কারে দিবেন, কে দিছে আপনাকে এই অধিকার? এটা ভূখণ্ড দিয়ে দেওয়ার সামিল। কারণ আমরা এই ভূখণ্ড দিয়ে দেওয়ার জন্য, নিয়ে নেওয়ার জন্য আমরা দেখছি ওই ভারত থেকে অমুক বলা হয়েছে, ওই নতুন আর একটা রাষ্ট্রের কথা বলা হয়েছে, এদেরকে জায়গা দেয়। আরে ভাই, এদেরকে জায়গা দেন, জাতিসংঘ নিয়ে যাক না, আমেরিকা নিয়ে জায়গা দেখ, ভারতে নিয়ে জায়গা দেয়। ভারতে অনেক জায়গা খালি আছে, অনেক জায়গা, আমাদের জায়গাই নাই, থাকার মতো জায়গা নাই। তা ভারতে নিয়ে দেখ না, রাশিয়া নিয়ে দেখ, অন্য জায়গায় নিয়ে দেখ, কেন বাংলাদেশে দিতে হবে? কেন প্রশ্রয় আসে না? এটার মানবিক, আমার কাপড় খুইলা দিয়া আমি আরেকজনের শান্তি দিব, এটা তো হইতে পারে না। কাজে এটা প্রশ্রয় আসে। যদি এই চিন্তা থেকে সরকারকে পিছিয়ে আসতে হবে। আর নাহলে আমি বলবো, একটা রাজনৈতিক কর্মী হিসাবে, এই দেশের একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বলবো, বাংলাদেশের সকল নাগরিক, এই সবাই রাষ্ট্রীয় দায়িত্ব, ইমানি দায়িত্ব, রাজপথে নেমে আসে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা। অনেক ধন্যবাদ আব্দুল সালাম আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই বাংলাদেশ হয়ে উঠুক একটি কল্যাণমূলক রাষ্ট্র, এবং সেই কল্যাণমূলক রাষ্ট্র করতে আসুন যে যার জায়গা থেকে ভূমিকা পালন করি। আর একটি বিষয় হচ্ছে, যে যার অবস্থান থেকে রাজনীতি করি কিংবা যার আদর্শ আমরা প্রচারই করি না কেন, সবার আগে আমাদের দেশ, সেই দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের প্রশ্নে আসুন সবাই ঐক্যবদ্ধ থাকি। আল্লাহ হাফেজ।